নিজের পায়ে নিজেই কুড়ুল মেরে এখন জ্বলছে সমগ্র গোটা বাংলাদেশ। 1971-এ স্বাধীন হয়েও পরাধীনতার কালো ছায়ায় ক্রমশ ডুবে যাচ্ছে এই দেশটা। সেখানে শোষণ ও নিপীড়ন চালাচ্ছে শক্তিশালী সংগঠনগুলো। সাধারণ মানুষকে ম্যানিপুলেট করার চেষ্টাও চলছে অনবরত। সেই সাথে ভারতের নামে ফলস ন্যারেটিভ ছড়াচ্ছে জামাতে ইসলামের মতো সংগঠনগুলো। তবে কি 1971-এর কথা ভুলে গেছে বাংলাদেশ? ভুলে গেছে নিজের জন্ম পরিচয়? এর আগেও আমরা দেখেছি 2024-এর কোটা বিরোধী আন্দোলন হয়ে উঠেছিল সরকার বিরোধী আন্দোলন, যার ফলে শেখ হাসিনা সরকারের পতন হয়। আর এবার আরো বড় আন্দোলন শুরু হলো বাংলাদেশে। আর এমন সময় সেখানে অস্থিরতা তৈরি হয়েছে যখন কিনা বছর ঘুরলে ইলেকশন হবে সেখানে। অর্থাৎ ইলেকশনের ঠিক আগেই যেন আরো একবার ধ্বংসলীলা শুরু হয়ে গেছে বাংলাদেশে। কিন্তু লক্ষ্য কি? মিনি পাকিস্তান তৈরি করা? কেন এত ক্ষোভ ভারতের উপরই? স্বাধীন রাষ্ট্র তৈরি করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের সাহায্য নিয়েছিলেন, আর সেই মুজিবুরের বাড়িতেই জ্বলছে এখন আগুন। এর আগেও 2024 সালে মুজিবুরের মূর্তি ভাঙা থেকে শুরু করে সেখানে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ছিল অবাক করার মতো। আর এবার আবারও একবার সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে, যা থেকে এবার প্রশ্ন উঠছে, তবে কি বাংলাদেশের ভবিষ্যৎ ক্রমশ অনিশ্চয়তার দিকে এগিয়ে চলেছে? এর উত্তর আপনারা সকলেই জানেন। সম্প্রতি 12ই ডিসেম্বর শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। তারপরেই তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে 15ই ডিসেম্বর বেটার ট্রিটমেন্টের জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় তাকে, এবং অবশেষে 18 ডিসেম্বর অর্থাৎ গতকালই তার মৃত্যু হয়। ইনকলাব মঞ্চের স্পোক পারসন ছিলেন এই ওসমান হাদি। এটা সেই মঞ্চ যার নেতৃত্বে 2024 সালে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। আর এরপরেই বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা RAB ইনভেস্টিগেশন শুরু করে দেয়। আর এর মাধ্যমে মোহাম্মদ ইউনূসও বোঝাতে চাইছেন যে বাংলাদেশের জন্য তিনি ঠিক কি করেছেন। আসলে ইউনূস চাইছেন এই সব কাজ দেখিয়ে আরো দীর্ঘ সময় ধরে গদিতে টিকে থাকতে। এখানে আরো একটা বিষয় জানিয়ে রাখি, এই ওসমান হাদি বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে বেশ কিছু বিতর্কিত পোস্টও করছিল, যেখানে দেখা যাচ্ছিল আমাদের ভারতের ম্যাপ থেকে 7 সিস্টারের কিছু অংশ কেটে বাংলাদেশের মানচিত্রের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, আর অন্যদিকে পাকিস্তানের সঙ্গেও বেশ কিছু অংশ জুড়ে দেখানো হয়েছে। এরপরে শুরু হয় এই নিয়ে জোর জল্পনা। প্রশ্ন ওঠে, তবে কি ভারতের নর্থ ইস্টের রাজ্যগুলোকে দখল করার ফন্দি আঁটছে বাংলাদেশ? আর তারপরেই তাকে শুট করা হয় এবং সেই সন্দেহের তীর এসে পড়ে ভারতের ওপরই, যদিও ভারত তার নাকচ করে দিয়েছে। এই সংক্রান্ত বিষয়ে আমি একটা বিস্তারিতভাবে আলোচনার ভিডিও করেছি আমাদের এই চ্যানেলটিতে, আপনারা চাইলে সেটিও দেখতে পারেন এই ভিডিও শেষে। গতকাল ওসমান হাদির মৃত্যুর খবর সামনে আসতেই তার সমর্থকেরা বাংলাদেশের রাজধানী ঢাকায় জমায়েত হয় এবং আবারও প্রোটেস্ট করা শুরু করে। সেই সাথে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া, বাংলাদেশের প্রথম সারির মিডিয়া হাউস প্রথম আলো ও দ্য ভ্যালি স্টারে আগুন ধরিয়ে দেয় তারা। আর এখানেই বাংলাদেশের অসভ্যতামি আরও যেন স্পষ্ট হয়ে যায়। যদিও এর আগেও আমরা শেখ হাসিনার পতনের সময়ও তার বাসভবনে ঢুকে তাদেরকে নোংরা আন্দোলন করতেও দেখেছি, কিন্তু এবার সরাসরি চতুর্থ স্তম্ভের ওপর এরকম মারাত্মক আক্রমণ বোধহয় সারা বিশ্বে এই প্রথম। আবার এই প্রোটেস্টাররাই দাবি করছে যে ওসমান হাদির হত্যাকারী নাকি ভারতের আসামে পালিয়ে এসেছে, তাই তাকে ফিরিয়ে দিতে হবে। যদিও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্টত বলেছেন যে কোনো হত্যাকারী আসামে প্রবেশ করেনি। অন্যদিকে আবার এও দেখা গেছে যে প্রোটেস্টাররা আজাদি আজাদি বলে চিৎকার করছে। আরে ভাই, আপনারা নিজেরাই তো অপরের গোলামি করে স্বাধীন দেশটাকে পরাধীনতার দিকে ক্রমশ ঠেলে দিচ্ছেন, তাহলে আবার আজাদি বলে চিৎকার কেন? ভারত তো 1971-এই বাংলাদেশকে আজাদি দিয়ে দিয়েছিল, আবার সেই ভারতের কাছেই আজাদ চাইছে বাংলাদেশিরা। আসলে এই বর্বর বাংলাদেশিরা কোনো সঠিক কারণ ছাড়াই ভারত বিদ্বেষ তৈরি করতে শুরু করেছে। এর আগের ভিডিওতেও যেমন বলেছিলাম যে 7 সিস্টার দখল করার সেই দিবা স্বপ্ন এখনো যেন দেখে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ কেন বারংবার এত ভারত বিদ্বেষী হয়ে মন্তব্য করছে? কে রয়েছে এর পিছনে? শুধুই কি জামাতে ইসলামী নাকি আরো অনেকে?
দেখুন, আমরা জানি ভারত ধীরে ধীরে ক্রমশ থার্ড লার্জেস্ট কান্ট্রি হওয়ার পথে এগোচ্ছে, তাই সেখানে অনেক দিক থেকে অনেক প্রেশার আসবে, এটাই স্বাভাবিক। তবে বাংলাদেশিরা তো ভারতের ধারের কাছেও ঘেঁষার মতো অবস্থায় নেই, অন্যের গোলামি করেই সারভাইভ করছে। তাহলে ভারতের সাথে এত কিসের শত্রুতা? বাংলাদেশের ইতিহাস সাক্ষী আছে, বাংলাদেশে যতবারই অরাজকতার সৃষ্টি হয়েছে ঠিক ততবারই ভারত কোনো না কোনো পদক্ষেপ নিয়েছে, আর তাতে বাংলাদেশ বেশ ভালোই শান্ত হয়েছিল। তবে অন্যদিকে যেহেতু 4000 কিলোমিটার বর্ডার শেয়ার রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের, তাই সেখানে অ্যান্টি ইন্ডিয়া স্লোগানও ভারতকে বেশ খানিকটা চাপের মুখেই ফেলছে। তাই ভারতকেও যথেষ্ট সতর্ক থাকতে হবে এক্ষেত্রে। আর বাংলাদেশ যতই তেলে বেগুনে জ্বলে ভারতকে আটকানোর ফন্দি করুক না কেন, ভারত সর্বদাই নিজস্ব স্ট্র্যাটেজি অনুযায়ী গেম প্লে করে বাংলাদেশকে শান্ত করবে বলে বিশেষজ্ঞ মহলের অধিকাংশের মতামত। এখন দেখা যাক বাংলাদেশের এই বিক্ষোভ ঠিক কোন দিকে মোড় নেয়, আর ভারত এরপর ঠিক কি পরবর্তী পদক্ষেপ নেয়। আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি। এ বিষয়ে আপনার মতামত জানান কমেন্ট করে। আর এই ধরনের বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এবং ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে সহজ ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।